Hello everybody, welcome to the Way of Solution. This is Arabul Rahman. 17th জুলাই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের জুলাই মাসের 17 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব, যেখানে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং বেশ কয়েকটা জিকে প্রশ্ন উত্তর চর্চা করব। দেখে নেওয়া যাক আজকের আমাদের পর্বে কি কি প্রশ্ন উত্তর আছে। চলো সরাসরি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে আসবো। TWS একাডেমির অ্যাপ ডাউনলোড করে ফেলো সকলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 বাংলার স্টাডি চ্যানেল। তো অবশ্যই যারা এখনো ডাউনলোড করোনি ডাউনলোড করে ফেলো। স্টার্ট করছি প্রথম প্রশ্ন দিয়ে। 2026 সালের ফরচুন ইন্ডিয়ার ভারতের সবচেয়ে প্রভাবশালী নারী তালিকায় প্রথম স্থান লাভ করেছে কে? ফরচুন ইন্ডিয়া প্রতি বছর প্রকাশ করে থাকে টপ ইনফ্লুয়েন্সিয়াল ওমেন্স তার তালিকা, এবং এই বছর 2026 সালে ফরচুন ইন্ডিয়ার ভারতের সবথেকে প্রভাবশালী নারীর তালিকায় প্রথম স্থান লাভ করেছে নীতা আম্বানি। নীতা আম্বানি, চেয়ারপারসন অফ রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন, সিকিউরড দ্য টপ স্পট অন দ্য 16th এডিশন অফ ফরচুনস মোস্ট পাওয়ারফুল ওমেন্স 2026 লিস্ট। 2026 সালে যে সংস্করণটি প্রকাশিত হয়েছে ফরচুন ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল ওমেন তালিকা, সেটি 16তম এডিশন, সেটাতে তিনি প্রথম স্থান কিন্তু লাভ করেছেন বা প্রথম স্থানে তার নাম এসেছে। এছাড়াও আমরা এই তালিকায় আরো অনেকের নাম পাবো। প্রথমে নীতা আম্বানি, দেন হচ্ছে রোশনি নাদার মালহোত্রা, হ্যাঁ, HCL টেক সেই কোম্পানি চেয়ারপারসন। এছাড়া রেড্ডি সিস্টার, অ্যাপেল হসপিটাল এন্টারপ্রাইজের সাথে যুক্ত রেড্ডি সিস্টার্স, তাদের নাম। আচ্ছা, সাবিত্রী জিন্দাল, দেন হচ্ছে ডক্টর প্রীতি আদানি, কিরণ মজুমদার শ, ঈশা আম্বানি, প্রিয়া নায়ার, বেলা বাজারিয়া এবং লীনা নায়ার, এদের নাম এসেছে টপ 10। একদমই আমরা এখান থেকে একটাই মনে রাখবো যে নীতা আম্বানি এই তালিকায় প্রথম স্থান কিন্তু তার নামটা এসেছে। এরপরের প্রশ্ন আমরা দেখব 2। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অভ্যন্তরীণ ন্যায়পাল বা ইন্টারনাল অম্বুডসম্যানদের বার্ষিক সম্মেলন কোথায় আয়োজন করেছে? প্রতি বছর আয়োজিত হওয়া একটি বার্ষিক সম্মেলন, যেটি অভ্যন্তরীণ ন্যায়পাল বা ইন্টারনাল অম্বুডসম্যান যারা থাকে তাদেরকে নিয়ে আয়োজিত হয়, এবং এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত হয়। এটা সম্প্রতি মুম্বাই শহরে আয়োজিত হয়েছে। আরবিআই হোল্ডস 3rd অ্যানুয়াল কনফারেন্স অফ ইন্টারনাল অম্বুডসম্যান ইন মুম্বাই। তো অভ্যন্তরীণ ন্যায়পালদের তৃতীয় বার্ষিক সম্মেলন এটা, যেটা আরবিআই এর দ্বারা অনুষ্ঠিত হলো। ইন্টারনাল অম্বুডসম্যান বা আইও হলো আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্যাংক বা এনবিএফসি এই টাইপের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, এদের সাথে নিযুক্ত এমন এক স্বাধীন এবং শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ যাদের কাজ হলো গ্রাহকদের যেসব অভিযোগ আংশিকভাবে নিষ্পত্তি হয়েছে বা পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা করা, এটাই হচ্ছে তাদের প্রধান কাজ। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির মহাকাশ অনুসন্ধান গ্যালারিটি কোথায় উদ্বোধন করা হয়েছে? ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ অনুসন্ধান গ্যালারিটি উদ্বোধন করা হয়েছে ভোপালটা মধ্যপ্রদেশে অবস্থিত। ইন্ডিয়াস ফার্স্ট স্পেস এক্সপ্লোরেশন গ্যালারি দ্য হল অফ স্পেস এক্সপ্লোরেশন, যেটার নাম ওয়াজ অফিসিয়ালি ইনোগ্রেটেড অ্যাট দ্য রিজিওনাল সায়েন্স সেন্টার, যে আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র বা রিজিওনাল সায়েন্স সেন্টার আছে যেটা শ্যামলা হিলস, যেটা ভোপালে অবস্থিত মধ্যপ্রদেশে, সেখানে এটা উদ্বোধন করা হয়েছে সম্প্রতিকালে। এরপরের প্রশ্ন 4। প্রতি বছর কোন তারিখে সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হয়? প্রতি বছরে জুলাই মাসের 17 তারিখ, ইটস মিন 17ই জুলাই পালন করা হয় আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। ইন্টারন্যাশনাল জাস্টিস ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন জুলাই 17। এরপরের প্রশ্ন 5, পরের কারেন্ট অ্যাফেয়ার্স,
2026 সালের জুলাই মাসে 12তম ব্রিক্স শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠক ভারতের কোন শহরে অনুষ্ঠিত হলো? এই বছর আমাদের ভারত ব্রিক্সের বিভিন্ন সম্মেলন হোস্ট করছে, ভারতের বিভিন্ন শহরে ব্রিক্সের বিভিন্ন সম্মেলন আয়োজিত হচ্ছে। তার মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের যে 12তম ব্রিক্স সম্মেলন সেটা অনুষ্ঠিত হলো তেলেঙ্গানার হায়দ্রাবাদে। দেখো, 12th ব্রিক্স লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার মিটিং is taking place in Hyderabad. Next question is, সম্প্রতি কোন রাজ্যের বিখ্যাত ভাগাইয়া সিল্ক এবং কুচাই সিল্ক মর্যাদাপূর্ণ জিআই ট্যাগ লাভ করেছে? ভাগাইয়া সিল্ক এবং কুচাই সিল্ক মর্যাদাপূর্ণ জিআই ট্যাগ লাভ করেছে সম্প্রতিকালে ঝাড়খণ্ড রাজ্যের এই দুটি। দেখো, সম্প্রতিকালে ঝাড়খণ্ড ভাগাইয়া সিল্ক অ্যান্ড কুচাই সিল্ক, এছাড়া মুন্ডা জুয়েলারি, মুন্ডাদের যে সমস্ত গহনা বা জুয়েলারি হয়ে থাকে সেটা, এবং বাম্বু ক্রাফট, এই অঞ্চলে উপজাতি মানুষদের হাতের তৈরি বিভিন্ন বাঁশের পণ্য সামগ্রী, এইগুলো কি পেয়েছে? সম্প্রতিকালে জিআই ট্যাগ পেয়েছে। হ্যাঁ, রিসিভ জিআই ট্যাগ। অ্যান্ড এই যে পণ্যগুলো আছে সবগুলোই ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু। কোশ্চেন 7, ভারতের কোন রাজ্য সরকার যুবকদের হাতের কাজ শেখার প্রক্রিয়াকে ডিজিটাল করতে কৌশল সেতু এবং কৌশল সারথী নামের দুটি নতুন পোর্টাল চালু করেছে? এটা কোন রাজ্য সরকার করেছে? সম্প্রতিকালে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হলো। বিশ্ব যুব দক্ষতা দিবস জুলাই মাসেই পালন করা হলো। কারেন্ট অ্যাফেয়ার্সেই আমরা চর্চা করেছি, সেটা হচ্ছে 15ই জুলাই। এই দিনটাতে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় এবং এই যুব দক্ষতা দিবস উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার সম্প্রতিকালে কৌশল সেতু এবং কৌশল সারথী নামের দুটি নতুন পোর্টাল চালু করেছে। ইউপি লঞ্চেস কৌশল সেতু অ্যান্ড কৌশল সারথী পোর্টাল টু ডিজিটাইজ স্কিল ডেভেলপমেন্ট সিস্টেম। এই ছিল আমাদের আজকের কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আজকে আমরা সরাসরি বেশ কয়েকটা জিকে প্রশ্নোত্তর দেখে নেব এই পর্বটিতে। চলো, TWS একাডেমি অ্যাপে যারা অ্যাডমিশন নাওনি এখনো, অবশ্যই আমাদের ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো, সেখান থেকে তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারো। এবং আমাদের হেল্পলাইন নাম্বারে যারা কল করতে চাও, তো অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে কল করতে পারো। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রবলেম থাকে আমাদের ব্যাচ সম্বন্ধে অথবা আমাদের অ্যাপ সম্বন্ধে, সমস্ত কিছু তোমরা এখানে ফোন করে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। চলো শুরু করছি তাহলে আমরা আজকের জিকে প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, ভারতে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের ভারত ইজ এ সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, ধর্মনিরপেক্ষ একটা দেশ, এটি কোথায় উল্লেখ করা হয়েছে? সংবিধানে এটার উল্লেখ আছে কোথায়? ভারতের সংবিধানের মধ্যে একদমই প্রস্তাবনায় এটার উল্লেখ আছে। এখন প্রস্তাবনা কত ধারায়? দেখো, প্রস্তাবনা কোনো ধারার মধ্যে পড়ে না, এটা আমাদের ভারতের সংবিধানের মুখবন্ধ আমরা বলতে পারি। একদমই আমাদের ভারতের সংবিধানের প্রথমেই আমরা দেখতে পাবো এখানে আমাদের ভারত বা ভারতের সংবিধান কি প্রকৃতি সেটা নিয়ে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারত হচ্ছে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এবং এই ধর্মনিরপেক্ষ শব্দটা এটা পরে আমাদের সংবিধানে কিন্তু যুক্ত হয়েছিল। শুধু ধর্মনিরপেক্ষ নয়, সাথে সাথে যে আমি সমাজতন্ত্র বা সোশ্যালিস্ট বলে শব্দটা বললাম, সেটাও কিন্তু এই প্রস্তাবনায় পরে যুক্ত হয়েছে। কখন? এটা 1976 সালে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়। কোথায় যুক্ত হয়? প্রস্তাবনায় যুক্ত হয়। আচ্ছা, এই 1976 সালে একটা সংবিধান সংশোধনী হয়, যেটা হচ্ছে 42তম সংশোধনী। এই সংশোধনীটার অনেক কিন্তু গুরুত্ব আছে। এই সংশোধনীতে প্রচুর পরিমাণে সংবিধানে চেঞ্জেস আনা হয়েছিল। ওকে, যেমন মৌলিক কর্তব্য যুক্ত হয়, লোকসভা এবং বিধানসভার কার্যকালের মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 করে দেওয়া হয়। হ্যাঁ, মৌলিক অধিকারের তুলনায় রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলোর গুরুত্ব বেশি দেওয়া হয়। এবং
এই যে 42তম সংবিধান সংশোধনী সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটো যুক্ত হয়। এই সংবিধান সংশোধনীকে আমরা বলি ক্ষুদ্র সংবিধান সংস্করণ। এর পরের প্রশ্ন 2, মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? চলো, মাউন্ট এভারেস্ট বিশ্বের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ এবং এটা বিশ্বের মধ্যে প্রথম আরোহণ করেছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। কিন্তু ভারতীয় মহিলাদের মধ্য থেকে যিনি প্রথম এই মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি হলেন বাচেন্দ্রী পাল। আর বিশ্বের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেন তার নাম কি জানো? বিশ্বের মধ্যে যদি বলা হয় তাহলে তার নাম হবে, সরি, মাউন্ট এভারেস্ট চড়েন বা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, তার নাম হচ্ছে জুনকো তাবেই। কে এই জুনকো তাবেই? বলো কে? জুনকো তাবেই হচ্ছে একজন জাপানি পর্বতারোহী, তো জাপান দেশের তিনি বাসিন্দা ছিলেন। এখানে আরেকটা নাম দেখতে পাচ্ছ, সন্তোষ যাদব, ইনি হচ্ছেন বিশ্বের প্রথম মহিলা যিনি দুবার এভারেস্ট জয় করেন। তাহলে কে বা বিশ্বের মধ্যে কে প্রথম দুবার এভারেস্ট জয় করেছেন? তিনি হচ্ছেন সন্তোষ যাদব। এরপরের প্রশ্ন এটা 3, 1876 সাল বা 1876 এই বছরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মানে ভারত সভার কথা বলা হচ্ছে, ভারত সভা। আর ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও এনার সাথে আরেকজন ছিলেন আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু এরা দুজনে মিলে দেয়ার স্টুডেন্টস প্রতিষ্ঠা করেছিল ভারত সভা। এরপরে আমাদের প্রশ্ন 4, চীনে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? এই যে ব্রহ্মপুত্র নদী আছে, এই ব্রহ্মপুত্র, এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। 3টে দেশের উপর দিয়ে এটা প্রবাহিত হয়। প্রথমে হচ্ছে চীন বা চীনের তিব্বতে এটা উৎপত্তি লাভ করেছে। হ্যাঁ, তিব্বতে এর উৎস, কৈলাস পর্বতের চেমায়ুংদং হিমবাহ থেকে উৎস লাভ করেছে। চীনে এটার নাম হচ্ছে সাংপো। আচ্ছা, তারপরে এটা প্রথমে ভারতে প্রবেশ করে। ভারতে যখন প্রবেশ করে তখন এর নাম হচ্ছে দিহং নদী। তারপরে এটা তার উপনদী লোহিতের সাথে মিলিত হয়ে নাম হয়েছে ব্রহ্মপুত্র। তারপরে এই নদী কিন্তু এই পর্যন্ত থাকেনি, তারপরে চলে গেছে এই নদী বাংলাদেশে। বাংলাদেশে এই নদীর নাম হচ্ছে যমুনা। ওকে, তো এখানে এটা দেয়ার স্টুডেন্ট চীনে সাংপো নামে পরিচিত, আর ভারতে যখন প্রবেশ করে এর তখন নাম দিহং। এটা থেকে বারবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। শক্তিশালী কেন্দ্র সহ ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম কোন দেশ থেকে গৃহীত হয়েছে? একটা কেন্দ্র শক্তিশালী থাকবে। ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে, আমরা জানি, রাজ্যের শাসন ব্যবস্থা এবং কেন্দ্রেরও শাসন ব্যবস্থা আছে। রাজ্যের বিধানসভা, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের আলাদা সরকার দেখতে পাবো, কেন্দ্রের সরকার আছে, কিন্তু এখানে কেন্দ্র সরকারের পাওয়ার বেশি। তো শক্তিশালী কেন্দ্র থাকবে এবং রাজ্যেরও সরকার থাকবে। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সাথে সাথে শক্তিশালী কেন্দ্র, এর ধারণা আমরা কানাডা থেকে পেয়েছি। যদি বলা হতো শুধুমাত্র যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা কোথা থেকে পেয়েছি, তখন কিন্তু আমেরিকা হতো। ওকে, শুধু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বললে আমেরিকা, কেন্দ্র, শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কানাডা থেকে পেয়েছি। হিন্দ স্বরাজ বইটি কে লেখেন বা লিখেছেন? বিখ্যাত হিন্দ স্বরাজ বলে বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। গুড। এরপরে কোশ্চেন 7, ভারতের নবগঠিত সাউথ কোস্ট রেলওয়ে এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ভারতে টোটাল আমরা জেনে রাখবে ভারতের রেল ব্যবস্থা বিশ্বে চতুর্থ, হ্যাঁ চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা। এর আগে আছে তোমার হচ্ছে আমেরিকা, চীন এবং রাশিয়া, তারপরে চতুর্থ স্থানে আমাদের ভারত আছে। তো এত বড় রেল ব্যবস্থা, এটা ম্যানেজ করার জন্য ভারতের রেল ব্যবস্থাকে 19টি জোনে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, 19টি জোন, যার মধ্যে সব থেকে নবগঠিত জোনের নাম হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে জোন এবং এর সদর দপ্তর বিশাখাপত্তনম, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের অবস্থিত। এবং বিশাখাপত্তনম একটা বন্দর শহর, এখানে আমরা বন্দরও দেখতে পাবো। পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বন্দর এই বিশাখাপত্তনমেই অবস্থিত আছে। ভারতে কি ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়? দেখো, ভারতের নাগরিকত্ব, সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? সংবিধানের পার্ট 2, 2 নম্বর পার্টের ভিতরে। আর যদি আমরা আর্টিকেলের কথা বলি, সেটা হচ্ছে 5 থেকে 11 আর্টিকেলের মধ্যে আমরা এটা পাবো। তো 2 নম্বর পার্ট এবং 5 থেকে 11 নম্বর আর্টিকেলের ভিতরে নাগরিকত্ব আছে এবং ভারতের নাগরিকত্ব একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। কোশ্চেন্স 9, টম অফ স্যান্ড উপন্যাসের লেখিকাকে, যিনি 2022 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন? টম অফ স্যান্ড, বাংলায় বললে এটা হচ্ছে রেত সমাধি, মানে বালির সমাধি। তো বালির সমাধি শীর্ষক বইটা লিখেছিলেন গীতাঞ্জলি শ্রী। এবং সম্প্রতিকালে আরও একজন আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন 2025 সালে, ভারতীয়, যার নাম হচ্ছে বানু মুস্তাক। আচ্ছা, বানু মুস্তাকের বইয়ের নাম কি? বানু মুস্তাক লেখেন কন্নড় ভাষায় একটা বই, যেটার অনুবাদের নাম হচ্ছে হার্ট ল্যাম্প। তো হার্ট ল্যাম্প শীর্ষক বইটা তিনি লিখেছেন, যেটা অনুবাদ করেছেন দীপা ভাস্তি। অনুবাদকের নাম জেনে রাখো, ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন দীপা ভাস্তি। ভারতনাট্যম পরিবেশনার সময় ব্যবহৃত প্রধান বাদ্যযন্ত্র কোনটি? ভারতনাট্যম আমাদের ভারতবর্ষের প্রাচীনতম, সবথেকে পুরনো শাস্ত্রীয় নৃত্য। এটা আমরা তামিলনাড়ুতে দেখতে পাবো, তাই তো? সেই যে তামিলনাড়ুর নৃত্য, ভারতনাট্যম নৃত্য, এই নৃত্য শুরুতে একটা বাদ্যযন্ত্র বাজানো হয়। বাদ্যযন্ত্রটির নাম কি হবে? সেটি হলো মৃদঙ্গম। মৃদঙ্গম অনেকটা তোমার ঢোল বা খোলের মতো দেখতে হয়ে থাকে। এই বাদ্যযন্ত্রটা দক্ষিণ ভারতের বিভিন্ন সঙ্গীতে ব্যবহার করা হয়, আর ভারতনাট্যম পরিবেশনার আগে আমরা দেখব মৃদঙ্গম বাজানো হয়। সিমিলারলি আরেকটা নৃত্য জেনে রাখো, কথাকলি। কথাকলিতে একটা বাদ্যযন্ত্রের প্রভাব আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে কেলুকেট্টি ঢোল। চলো, এটা জেনে রাখবে। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তরের পর্ব। আই হোপ পর্বটি তোমাদের অনেক, যে প্রিপারেশন জার্নি আছে সেটাতে অনেক হেল্প করবে এবং হেল্প করছে আশা করব। সো অবশ্যই ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এবং সকলে লাইক করবে। হিট দ্য লাইক বাটন। বাই, সকলে ভালো থাকবে।